জীবনে এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন কি? উত্তম কুমার এমন একজন ব্যক্তিত্ব যাকে আমাদের বাঙালিদের একজন আইকন বলে মনে করা যায়। কাজে উত্তম কুমার নিয়ে যদি আমরা আলোচনাটা করি, তাহলে একজনকে সামনে রেখে আলোচনাটা করা হলো, আমাদের জীবনেও কিন্তু পরোক্ষভাবে একটা আলোচনা করা হয়ে গেল আমার মনে হয়। তো আমি উত্তম কুমার নিয়ে এই রবীন্দ্র নজরুলের প্রভাব, এটাতে যদি সরাসরি ঢুকে যাই, তাহলে প্রত্যক্ষ প্রভাব প্রথমে আলোচনা করি। উত্তম কুমার জীবন কিন্তু শুরু হয়েছিল ওনার রবীন্দ্রনাথের কাহিনী দিয়ে একটি ছবিতে। সেই ছবিটির নাম ছিল দৃষ্টিদান, ওনার প্রথম রিলিজ করা ছবি। তারপরে উনি বেশ কয়েকটি ছবি রবীন্দ্রনাথের কাহিনীতে করেছিলেন। তার মধ্যে বলতে পারি দ্বিতীয় ছবি ছিল হচ্ছে সম্ভবত বউ ঠাকুরানীর হাট। 3 নম্বর ছবি ছিল বউ ঠাকুরানীর হাট ছবি ছিল চিরকুমার সভা। ঠিক, 3 নম্বর ছবি ছিল চিরকুমার সভা। চতুর্থ ছবি ছিল খোকাবাবুর প্রত্যাবর্তন। আর পঞ্চম ছবি ছিল নিশীথে। এই 5টি ছবি কিন্তু উনি করেছেন রবীন্দ্র কাহিনীতে। রবীন্দ্রনাথ নিয়ে প্রথম আলোচনা করি, নজরুলটা পরে আসছি। তো রবীন্দ্রনাথের এই প্রত্যক্ষ উনি রবীন্দ্র কাহিনীতে কিন্তু উনি কাজ করেছেন 5টি ছবিতে। এর বাইরেও উত্তম কুমার লিপিং করতেন উনি, তো লিপিং করতে দেখা গেছে, সেটা একটা প্রভাব। এবং তিনি ঘরোয়াভাবে যখন কোনো অনুষ্ঠানে উনি সবার মাঝে থাকতেন, তখন উনি গান গাইতেন, নিজে ভালো গাইতে পারতেন। তো উনি মূলত রবীন্দ্রসঙ্গীতই গাইতেন। আপনারা ইউটিউব সার্চ করলে খুঁজে পাবেন উত্তম কুমারের নিজের গলায় গান, আমার সোনার হরিণ চাই, তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে গান করো হে গুণী গানটি উনি যখন গেয়েছিলেন, সেটি কিন্তু একজন বিশিষ্ট শিল্পীকে উনি উল্লেখ করে এটা গেয়েছিলেন। তিনি হলেন রবীন্দ্রসঙ্গীত জগতের দিকপাল মানুষ দেবব্রত বিশ্বাস। তাকে একটি অনুষ্ঠানে উত্তম কুমার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার মঞ্চে ওঠার আগে উত্তম কুমার এই গানটি গেয়ে শোনান। এবং আমার সোনার হরিণ চাই সম্ভবত কোনো ঘরোয়া অনুষ্ঠানে উনি গিয়েছিলেন। তো উত্তম কুমারের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব তো অবশ্যই ছিল, সবার জীবনে থাকে, উত্তম কুমারের জীবনেও ছিল, আলাদাভাবে কিছু নয়। যদিও আমি মনে করি না যে উত্তম কুমার ঠিক রবীন্দ্রনাথের নায়ক। রবীন্দ্রনাথের নায়ক উত্তম কুমারকে আমার ঠিক মনে হয় না, ব্যক্তিগত এটা মত। উত্তম কুমার অনেকটাই শরৎচন্দ্রের নায়ক, এটা আমার মনে হয়। কারণ রাবীন্দ্রিক যে চেহারা, রবীন্দ্রনাথের যেরকম চেহারা ছিল, যেরকম অবয়ব ছিল, সেই ধরনের চেহারা উত্তম কুমারের ঠিক নয়, যায় না। সেটা সৌমিত্র চ্যাটার্জি, অন্যান্য অনেক অভিনেতাদের মধ্যে আমরা দেখি। তো ঠিক রবীন্দ্রনাথের নায়ক, টিপিক্যাল নায়ক, সেটা মনে হয় না। কিন্তু রবীন্দ্রনাথ কোনো অন্তরে ছিল। উনি বহু চরিত্র এমন করেছেন যেখানে কিন্তু রবীন্দ্রনাথের কিছু একটা রাবীন্দ্রিক প্রভাব যেন চলে এসেছে। যেমন আমি একটা উদাহরণ খালি দেব। সপ্তপদী বলে একটা ছবি হয়েছিল, সেই ছবিতে একটি চরিত্র ছিল কৃষ্ণেন্দু। সেই চরিত্রটি শান্ত সৌম্য একটা ক্যারেক্টার। সেই ক্যারেক্টারে কোথাও যেন মনে হয়েছিল যে একটা রবীন্দ্রনাথের একটা প্রভাব, পরোক্ষ প্রভাব সেখানে রয়েছে। মানে ভেতরে আমরা যেটা গ্রহণ করি সেটাই তো আমাদের বাইরে আসে। তো উনি অন্তর থেকে যে রবীন্দ্রনাথকে গ্রহণ করেছিলেন, সেটা ওনার বিভিন্ন চরিত্রায়নে বোঝা যায়। তো এর বেশি কিছু বলবো না, নজরুল নিয়ে কিছু বলি। নজরুল নিয়ে আলোচনা তুলনামূলক অনেক কম হয়। খুব ভালো লেগেছে যে এই আয়োজন গদিপর্ণ করেছে, সেখানে রবীন্দ্রনাথের সাথে নজরুলকে নিয়েও আলোচনাটা হচ্ছে। নজরুলের প্রত্যক্ষ প্রভাব উত্তম কুমারের জীবনে সেভাবে খুব বেশি নেই। দেবদাস বলে একটা ছবি হয়েছিল 1979, তার পরিচালক ছিলেন দিলীপ রায়, সঙ্গীত পরিচালক ছিলেন কালীপদ সেন। সেখানে 2টি গান ছিল নজরুলের লেখা। গান দুটি ছিল যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে ধুয়ে লাশ আমার লাল পানি দিয়ে, একটা গান। আর একটা গান সেটা শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝড়ে। এই দুটো গান সেই সিনেমাতে ছিল। তো নজরুল তো একটা বিদ্রোহী চরিত্র। নজরুল বিদ্রোহী, এমনই বিদ্রোহী চরিত্র যে শুধু কবিতা গান এসবে সীমিত থাকলেন না, নিজে একদম লড়াইয়ের ময়দানে নিজে চলে গেলেন, এতটাই বিদ্রোহী চরিত্র। তো সেটাও কিন্তু উত্তম কুমারের বহু ছবিতে আমরা দেখেছি যে ক্যারেক্টারটা খুব মানে কি বলবো, মানে আক্রমণাত্মক হয়ে উঠেছে। তখন তার মধ্যে যেন কোথাও একটা নজরুলের সেই যে বিদ্রোহী, আমি বিদ্রোহী বীর, সেই বিদ্রোহী
বিদ্রোহী কবিতার যে নজরুল, তাকে যেন আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকের আলোচনা যে বিষয়টা, সেই বিষয়টা রবীন্দ্র নজরুল। আমি একটা জিনিস বলতে পারি, এখানে উত্তম কুমারকে আনা অনেকের মনে হতে পারে যে এখানে উত্তম কুমারকে কোথা থেকে চলে এলো। হ্যাঁ, এটা তো চলচ্চিত্র জগতের লোক। একটা আমার বন্ধু বান্ধবরা বলতো যে তুই তো ভালোই দেশের লোক ছিলি, তুই আনন্দ লোকের লোক হয়ে গেলি কেন? তো অ্যাকচুয়ালি আনন্দ লোকে অনেক আনন্দ পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। ভালোবাসাটা সব থেকে বড় জিনিস আমি মনে করি। তো আমি মনে করি যে এই যে রবীন্দ্র নজরুল নিয়ে এরকম চর্চা হচ্ছে, এরকম চর্চা আরো হোক, গতিপূর্ণ এগিয়ে যাক। আপনারাও যে সংস্কৃতি নিজেরা প্রত্যেকে লালন করছেন, সেই সংস্কৃতি নিয়ে আপনারা নিজ নিজ ক্ষেত্রে এভাবেই এগিয়ে যান। পাশাপাশি আমাদের একটু উত্তম চর্চাটাও হোক না। আমার বাবা মাকে দেখেছি অনেকে ছবি দেখতে বাবা মা বাধা দিতেন, বলতেন না এই ছবি দেখবে না, তুমি এই সিনেমা দেখবে না, হিন্দি সিনেমা ছোটবেলা দেখবে না, তুমি বাংলারই অনেক সিনেমা পরবর্তীকালে যেগুলো বলিউডি টাইপের সিনেমা ছিল সেগুলো দেখবে না। কিন্তু উত্তম কুমারের ছবি দেখতে আমার বাবা মা কখনো বাধা দেয়নি। এবং আমি মনে করি যে প্রত্যেকটি সংস্কৃতিবান ঘরের ছেলেমেয়েরা তাদের উত্তম কুমার দেখা উচিত। সেই সময়কার যে ছবি, যেসব চলচ্চিত্র, কারণ চলচ্চিত্র এমন একটা জিনিস যেটা একটা সময়কে তুলে ধরে, একটা সংস্কৃতিকে তুলে ধরে। ভালো ছবিও তো প্রচুর হয়েছে, আমরা তো অনেক বড় বড় পরিচালককে সেই সময় পেয়েছি, তাদের ছবিগুলো আমরা আবার দেখবো। রবীন্দ্রনাথেরও অনেক কাহিনীতে ছবি হয়েছে, অনেক গানে নজরুল গীতি শুনতে পাওয়া যায়, সেই ছবিগুলো দেখবো। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই।